শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেবে। এটা হলো টোটাল, মানে মেজরিটির ইয়ে হলো যে মানচিত্র পরিবর্তন হবে। কেমনে মানচিত্র পরিবর্তন হবে? শেখ হাসিনা জেলে থাকুক আর বাইরে থাকুক, আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক শুধু হবে না, আওয়ামী লীগ বাংলাদেশে প্রকাশ্যে, তাদেরকে নিষিদ্ধ থাকলেও তারা কিন্তু প্রকাশ্যে আসবে। কারণ শেখ হাসিনা যেখানে উপস্থিত, শেখ হাসিনার জন্য হলেও তারা প্রকাশ্যে চলে আসবে। অবশ্য প্রকাশ্যে আসলে কতজনকে এই সরকার দমন করবে? যখন লাখ লাখ মানুষ, তাদের বক্তব্য হলো যে যখন যদি মানুষের জোয়ার সামনে চলে আসে, সেক্ষেত্রে সরকার কিভাবে এটাকে সামলাবে। সো রাজনৈতিক একটা মানচিত্রের চেঞ্জ হয়ে যাবে। কি মানচিত্র? নিষিদ্ধ হোক আর যাই হোক, আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে। একদম রিহ্যাবিলিটেশনের কথা বলছে। আওয়ামী লীগ সরাসরি সেই দিনই বাংলাদেশের রাজনীতিতে রিহ্যাবিলিটেট হবে। এই যে রিহ্যাবিলিটেশনটা, এটা বৈধ হোক অবৈধ হোক, কি হবে না হবে সেটা কিন্তু মানুষ দেখবে না, মানুষ তার ইয়ে হবে। এবং 3 নম্বর বলছে যে এটার কারণটা কি, কেন শেখ হাসিনা ফেরত আসতেছে, অ্যানালাইসিস গুলো। শেখ হাসিনা এখন দেখছেন যে তার ফিরে আসাটাই হলো সবচেয়ে, তার জীবনের সংখ্যা নিয়ে, তার জীবনের ইয়ে থাকলো, জীবনের ঝুঁকি নিয়ে হলো তিনি কেন ফিরে আসতেছেন। তিনি ফিরে আসতেছেন হলো তিনি মনে করতেছেন যে তিনি বাংলাদেশে, তিনি মনে করছেন যে তিনি কোনো অন্যায় করেন না, সে অন্যায় যেহেতু করেন নাই, তিনি বাংলাদেশের জনগণের সামনে উনি আসবেন। জনগণ যদি তাকে বেছে নেয়, এই জনগণ যদি তাকে বেছে নেয়, তাহলে কার কি করার থাকবে কথা। শেখ হাসিনা কিন্তু টোটালি বিষয়টাকে পলিটিক্যালি নিয়েছেন। ওনার জীবন আশঙ্কা সত্ত্বেও, ওনার জীবনের উপর হুমকি সত্ত্বেও উনি কিন্তু পলিটিক্যালি জিনিসটাকে নিয়েছেন, যে রাজনীতিতে মোকাবেলা করার জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের কাছে মনে হচ্ছে। এটা হলো রাজনৈতিক ভাবে তারা বলছে। এবং তারা আরেকটা বলছেন যে মানচিত্রটা চেঞ্জ হবে, যে যেই আওয়ামী লীগ এখন পর্যন্ত বাসা থেকে বেরোতে পারছে না, যারা বেড়ে যাবে, এই একদিনের মধ্যে পুরো জিনিসটা, সিনারিটা চেঞ্জ হবে। সে আওয়ামী লীগ প্রকাশ্য হবে, তাদেরকে কেউ কিছু মানে করতে গেলে তখন বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হবে। যদি তখন কোনো দমন পীড়নের চেষ্টা হয়, সংঘাতের রাজনীতি। সো আসলে তার প্রত্যাবর্তনটা ঘিরে যেমন আশাবাদ আওয়ামী লীগের জন্য, তেমনি কিন্তু আবার আশঙ্কাও প্রকাশ করতেছে তারা যে বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হতে হয় যদি সরকার দমন পীড়নের দিকে যায়। কারণ এত বিপুল সংখ্যক মানুষকে দমন পীড়ন করে থামানো যাবে না। থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি সকল আন্তর্জাতিক মিডিয়ার মুদ্রা বিষয়, তাই তো? যে মানচিত্র চেঞ্জ হবে, এটা হলো ওদের ফাইনাল, মানে একটা অ্যানালাইসিসের মধ্যে বিভিন্ন অ্যানালিটিক্যাল যে তারা বলছে যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র চেঞ্জ হয়ে যাবে যেদিন শেখ হাসিনা ফিরবে। একেবারে নিষিদ্ধ হোক আর অনিষিদ্ধ হোক, যেভাবে হোক আওয়ামী লীগ তখন ফ্রন্ট লাইনেই থাকবে, একেবারেই পরিষ্কার। আর এই যে শেখ হাসিনার এই ঘোষণার প্রেক্ষিতে এ তো গেল, আপনি আরেকটা জিনিস, সরি আমি ভুলে গেছি, আরেকটা জিনিস হলো যে কেউ মনে করছেন যে যেটা মনে করছেন যে এই যে সামনের যে কয়টা মাস আছে, যেহেতু তিনি ডিসেম্বরের মধ্যে আসছেন, তো এই মধ্যে বাংলাদেশ সরকারও খুব সম্ভবত তাদের মনোভাবের কোনো পরিবর্তন হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মনোভাবের পরিবর্তন হতে পারে, কারণ এটা একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ শেখ হাসিনা নিতে যাচ্ছেন, তার জীবনের সংখ্যার মধ্যেও যে চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন, সেই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদরাও কিন্তু, এখন যারা এক্সিস্টিং রাজনীতিবিদ আছে, মানে সরকারের কথা বলছেন, বিরোধী দল আছেন, তারাও কিন্তু এখন ভাবা শুরু করবে বলে তারা আশা করছেন। এটা একটা ছিল। আর আসিফ নজরুল তো এখন মানে শেখ হাসিনার এই ডেট পাওয়ার পরে সে তো তার এই পলায়নের পথ খুঁজতেছে, বরং সে একটা সময় পাইছে, তাই না? সে 5 মাস সময় পাইছে, প্রস্তুতি নিতে পারবে, ভিসা নিতে পারবে, আমেরিকান ভিসা হোক আর যে ভিসা হোক, সে একটা প্রস্তুতি নিতে পারবে। এখন তো কোথা থেকে সে স্ট্যাটাস দেয় তা তো জানি না। সে নিজের যেখানে থাকে সেখানে ঠিকমতো তার সন্তানরা পর্যন্ত, যে সন্তানরা তার আছে, সন্তানরা পর্যন্ত সমাজ তার কারণে তার সন্তানদের কোনো দোষ নাই, কিন্তু তার সন্তান তো কোনো দোষের কেউ করে না, 10 সন্তান, সেই সন্তানটা ঠিক মতো সমাজে চলাফেরা করতে পারে না তার কারণে। যে এমন একটা বাপ কুলাঙ্গার বাপ, যে কুলাঙ্গার বাপের কারণে সন্তানরা চলাফেরা করতে পারে না সমাজে, সেই লোকের কথা আপনি কেমনে ওঠেন বিপুল? এই লোকের যার পিতৃত্ব, সন্তানরা এখন তার পিতৃত্বের কথা শুনলে, আগে যেমন ধরেন 5ই আগস্টের সময় আমাদের অনেক সন্তান স্কুলে যেতে পারে নাই। স্কুলে গেলে ওই জঙ্গিগুলা উঠেছে, বা অবুঝ যেগুলা তার
তাদেরই বন্ধু, সে বন্ধুকে তারা অপমান করছে, অসম্মান করছে। অনেক স্কুলের স্টুডেন্ট কিন্তু বাবা অ্যারেস্ট হয়েছে, পত্রিকা খবর হয়েছে, এই কারণে ওর কাছে ওর সাথে ক্লাস করবে না, এরকম পর্যন্ত হয়েছে। এমন এখন ঘটনা ঘটছে। এখন উল্টা হচ্ছে। এখন আসিফ নজরুলদের কাছে আসিফ নজরুলের সন্তানরা তাদের পরিচয় দিতে চায় না। যে বাপ, এমন একটা বাপ সে, যে বাপের পরিচয় দিতে চায় না কেউ। আপনি এমন একটা স্বামী, এমন একটা সে পরিবারের সদস্য, যে অন্যান্য তার পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিচয় দিতে চায় না। এই লোকটা, এই রাম ছাগলটা কি বললো না বললো, এটার জন্য বিপুল আপনি যদি আমার জিজ্ঞেস করেন, তাহলে তার কিছু বলে। এই রাম ছাগলটা তো মানে এইটা রাম ছাগল বলে আপনার নির্বিরোধ হয়, এটারে বলতে হবে যে হায়না টাইপের। হ্যাঁ, হায়না টাইপের একটা, কিন্তু হায়না সবসময় তো গর্তের ভিতরে লুকায় থাকে। হায়না বাইরে হলো অন্ধকারের মধ্যে। আর এমন 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 ভাবে হাসে, যেটা শুনলে মনে হবে যে আপনার মানে কামড়াইতে আসতেছে। তো ওর হাসি তো কামড়ানোর মতো। ওর চেহারা হইলো হায়নার মতো, যে দিনের আলোতে বেরোতে পারে না, রাতের বেলা ঘোরে, রাতের বেলা বাজার করে, তার সন্তানরা বাসায় ব্যথা, তার কারণে তার সন্তানরা বেজ্জত হচ্ছে, সন্তানরা তার পরিচয় দিতে পারে না। এরকম একটা লোকের বা তার পরিবারের লোকজন তার পরিচয় দিতে পারে না, যে প্রকাশ্যে হাঁটতে পারে না, যে এখন ক্লাস নিতে পারে না, সে বিশ্ববিদ্যালয়ের বেতন খাচ্ছে, ক্লাস নিতে পারে না, ক্লাসে যেতে পারে না। এরকম লোকের কথাবার্তা আমাদেরকে বলা উচিত বলেন? যে শেখ হাসিনা তোমার কথায় চলাফেরা করবে, তোমার মতো একটা রাম ছাগলের কথা চলাফেরা করবে না? শেখ হাসিনার আমলে কথা বলতে পারছে, এখন কিন্তু কথাও বলতে পারো না। এই রাম ছাগল এখন তো কোনো টকশোতে নেয় না। রাম ছাগলটা এখন কোনো টকশোতে দেখেন নেয় না, ওর কিন্তু স্যারানা দাম নাই। এখন ফেসবুকে একমাত্র সম্বল তার। মত প্রকাশের স্বাধীনতা এমন পর্যায়ে তার গেছে, এমন শেখ হাসিনার সময় তো পুরো 15 বছর ধরে শেখ হাসিনার মানে হামলা করছে সারাক্ষণ। মত প্রকাশের এই পরিমাণ স্বাধীনতা ছিল। হ্যাঁ, ওর আরেক সঙ্গী রিয়াজ কি বলতো, ভীতির সংস্কৃতি করছে। এখন তো ভীতির সংস্কৃতি না, ডাকাতের সংস্কৃতি চালু হয়েছে। তো তারা এইরকম সিচুয়েশনের মধ্যে সে যে ফেসবুকের মাধ্যমে এখন একটা টক শোতেও ডাকে না যে রাম ছাগলটা, রাম ছাগল বলি তো আমি রাম ছাগলের অন্যায় করতেছি ভাই। এর থেকে সবাই দূরে থাকতে যায়। হায়না গায়ের থেকে দুর্গন্ধ রে ভাই, হায়নার গায়ে কিন্তু অনেক দুর্গন্ধ, জানেন তো না? হায়নার প্রচন্ড দুর্গন্ধ গায়ের মধ্যে। সে হাসে কিন্তু এটা হলো মনে হয় যে আপনার কামড়াইতে আসতেছে, অট্ট হাসি যেটাকে বলে, মানে কামড়াইতে আসতেছে এরকম মনে হয়। থাকে দিনের বেলা সে বাইরে না, অন্ধকারের ভিতরে থাকে, রাতের বেলা চোখ জল জল করে বাইরে খাওয়ার খোঁজে। এর তো অবস্থা তাইছে, রাতের বেলা বাজার করে, বাজারে এখন পর্যন্ত কি বলে যে ফ্রেশ মাছ কিনা খাইতে পারে না, পচা মাছ কিনা খাইতে হয় তারে। অন্য আত্মীয় স্বজন যদি ফ্রেশ মাছ এনে দেয়, বা জঙ্গি যেগুলো আছে সেগুলো যদি তার কিছু কিনে দেওয়া যায়, তাহলে ফ্রেশ মাছ খাইতে পারে। নাহলে তারে কিন্তু রাতের বেলা যায় কিন্তু অন্ধকারে পচা মাছ কিনে না খাইতে হয়। একটা ফ্রেশ সবজি খাইতে পারে না, সমস্ত পচা সবজি তারে খাইতে হয়। তো এর মুখ থেকে দুর্গন্ধ বেরবে। এসব কথাবার্তা এর নিয়ে আর কথা না বলাই ভালো। আত্মীয় স্বজন বোধহয় তার সাথে যোগাযোগ করে না, কেউ না। আপনি সে যে কম্পাউন্ডে থাকে, আমি জেনে শুনে বলছি, ওই কম্পাউন্ডে থাকে এমন শিক্ষক আমার বলছে, তার দিকে সে মানে বাইরে হলে তার দিকে তাকেও না, তার বাচ্চাদের পর্যন্ত মানে বাচ্চাদের সাথে অন্য বাচ্চারা চলতে চায় না। মানে কি পরিমাণ একটা অসম্মানের মুখে পড়ছে। তারপরে তো বেহায়া টাইপের কিছু লোক থাকে না, এই বেহায়ের মতো ওখানে থাকে আর কি। ওখানে শিক্ষকরা তার আরেকজন শিক্ষককে পিটাবে না। হ্যাঁ, তার পিটুনি তার সামনে আসতেছে, সামনে পিটুনি তারা দেখবেন যে ছাত্রদলই পিটাবে, বেশি দিন সময় নাই, ছাত্রদলই তারা যে কিন্তু সাইজ করে দিবে একদিন। হ্যাঁ, একটু উল্টাপাল্টা বলুক না, বাইরে এসে একটু উল্টাপাল্টা বলুক, দিবে, ছাত্রদলই তারা সাইজ করবে। তারা মুখী আছে, ওর মুখ থেকে কোনো কিছু যে উল্টাপাল্টা কথা বলুক তার সরকার সম্পর্কে, দেখেন সরকার সম্পর্কে সে কিন্তু একটা কথাও কয় না। খেয়াল করে দেখেন, এটা কইলে কিন্তু ঠ্যাং ভাঙবে, এটা কিন্তু সে জানে। সামান্য একটু যে লনের মধ্যে ঘোরাঘুরি করে, এটাও বন্ধ হয়ে যাবে। না, যা বলছে পর্যন্ত সরকার সম্পর্কে একদম উচ্ছ্বসিত আর কি। হ্যাঁ, উচ্ছ্বসিত, এই উচ্ছ্বসিতই থাকবে। তাহলে ছাত্রদল ওরে ধরালেও অপেক্ষা করে আছে, ছাত্রদল খালি অপেক্ষা করছে যে এর এই বদ মুখ থেকে কখন দুর্গন্ধযুক্ত কথা বেরালেই ধরবে ওরে। যে সাংবাদিকতায় এইসবের কোনো লিমিট আছে? এবং একজন রয়টার্স ইন্টারভিউ করবে, এটার জন্য কি তোমার মতো লোকের কাছ থেকে নিবে, পারমিশন নেবে? রয়টার্স যখন ইন্টারভিউ করবে তখন ভারতের সরকারের সাথে কথা বলবে। ভারতের সরকারের ক্ষমতা আছে রয়টার্সকে থামানো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া থেকে? তারা কি মনে করে? মানে ভারত সরকার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা তাদের অতিথি, ঠিক আছে? ভারত সরকার কি তারা বন্দী করছে যে একজন বন্দীর সাথে কথা বলতে দিবে না?
সে ভারত সরকার সর্বদলীয় সিদ্ধান্ত নিয়েছে, এই ছাগলটা এটা জানে, এটা সাংবাদিক, কিসের সাংবাদিকের ভাই, এর পাশার চামড়া উঠায় ফেলানো উচিত। এর সাংবাদিকতার যে আছে ওগুলো এগুলো এগুলো কোনো মানে ওর সাংবাদিকদের সকল সংগঠন থেকে এরা বাদ দেওয়া উচিত, যে একজন সাংবাদিক এরকম কথা বলতে পারে। সাংবাদিকের কোনো লিমিট আছে? না। সাংবাদিক নিষিদ্ধ হলে তো সাংবাদিক যাবে সেখানে, তার নিষিদ্ধ লোকটার খুব মতামতটা সে জানার চেষ্টা করবে। সে হয়তো রাষ্ট্রের দ্বারা ভিকটিম হইতে পারে, কিন্তু সে নিষিদ্ধ খবরটাও তো সে দেবে। সাংবাদিকের কাজই তো হলো সকলের মত বের করা। তো এই যে একটা ছাগল এই যে বাংলাদেশ সাংবাদিকতা করছে, এইটাই আমার কাছে আশ্চর্য লাগে। এদেরকে আমি এই জন্যই বলি এর অতীত সম্পর্কে আপনারা কিছু জানেন না। এই সাংবাদিক এই এমন স্ট্যান্ডার্ডের সাংবাদিক এই বিজিএমই এর প্রোগ্রামে যায় টাকার জন্য বসে থাকতো, এই বিজিএম এর প্রোগ্রামের এই কি বলে একটা জ্যাকেটের জন্য বসে থাকতো। এই এমন সাংবাদিক যে আইসিডিডিআরবির প্রোগ্রামে 500 টাকার জন্য বসে থাকতো। এর নিজস্ব তার ডায়েরির মধ্যে কিন্তু এগুলো লেখা আছে, কিন্তু এখন তার নিজস্ব স্বীকারোক্তিতে আছে। এই হলো এই সাংবাদিক। এর সাংবাদিকতা নিয়ে আপনারা যদি বলেন যে ভারতের সরকার এই করবো, তো বেটা কি সাংবাদিক, একে সাংবাদিক সমাজের কোনো প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। এই সাংবাদিকতা মিনিমাম স্ট্যান্ডার্ডের এর মধ্যে নাই। যে বলে যে অমুকের ইন্টারভিউ করা যাবে না, তমুকের ইন্টারভিউ করা, আইন দেখাবে অমুকের, সাংবাদিক কি আইন মেনে চলে সাংবাদিকতা করবে? না। হ্যাঁ, কি আমি বুঝলাম না ও কি বলে না বলে এগুলো। আমাদের দেশে সাংবাদিক ছিল না যে সন্তুল আরমান ইন্টারভিউ করছে, করে নাই? রাইট। না না, ওই কথাই আমি বলতে চাইছিলাম। টমেটো সাংবাদিক ইন্টারভিউ করে নাই? না না, টমেটো করে নাই। আপনার শুধু ইন্টারভিউ না, আপনার কলম্বিয়ার যারা বলে যে ড্রাগ লর্ডদের ইন্টারভিউ করে না? কেন করে? কারণ ওইটা মানুষের জানার দরকার আছে। মানুষের জানার, এটা ইন্টারভিউ করাটা সাংবাদিকের না, কিন্তু মানুষের জানার দরকার আছে যে আসলে কি জিনিসটা, কি লোকটা কে, এই লোকটা কি চায়, এই লোকটা কি চায়। জিএসএস তো বাংলাদেশের বিদ্রোহী প্রতিষ্ঠান ছিল, বাংলাদেশ বিরোধী প্রতিষ্ঠান ছিল, বাংলাদেশের বিরুদ্ধে তারা লড়াই করছে, তো তার ইন্টারভিউ করে নাই। আবার বাংলাদেশ সরকার কি এই সন্তুল আরমানের সাথে নেগোসিয়েশন করে নাই? তো সাংবাদিকতা একে বলে? এ কি সাংবাদিক করে? হইলো হি সেড আর শি সেড করছে তো সারা জীবন। ওই যে আমার তো ধারণা, মানে কোথায় সাংবাদিকতা করছে আমি জানি না। এপির সাংবাদিকতা বলতে আমাদের কি বলে নাইমুল ইসলাম খান এর সোর্সে শেখ হাসিনা চলে গেছেন, এই এক ব্রেকিং ছাড়া আর কি ব্রেকিং দিছে আমি কইতে পারবো না। এবং ব্রেকিং দিয়ে এমন ব্রেকিং দিছিল যে নিজেই চিত্ত হয়ে পড়ছে এবং ওনার মাথায় পানি ঢালতে হয়েছে, ওনার সহকর্মীরা ওনার মাথায় পানি ঢালতে হয়েছিল। উনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, যে এই নিউজ দেওয়ার পরে ওনার কি হবে, উনি শেষ হয়ে যাবেন, ওনার চাকরি থাকবে কিনা এই নিয়ে চিন্তিত উনি। কিন্তু ওনার ফ্লোরে শুয়েছিলেন, ওনার এখনকার যে চিফ আছে এএপির, তারা ওর মাথায় পানি ঢালছে, তার লেখাই আছে। এ হলে এমন জাতের সাংবাদিক, এর কথা বলা উচিত। গড়াগড়ি করছে, গড়াগড়ি খেয়েছে, মাথায় পানি ঢালছে, পানি, এই বুঝি চাকরি গেল। আবার আপনার টমেটো সচিবের কথা বলছিলাম। টমেটো সচিব তো সন্তুল আরমান শুধু ইন্টারভিউ নেন নাই, তিনি তো একদম ওই যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সার্বক্ষণিক তিনি পাহাড়েই থাকতেন। ওনার তো বইটাই আছে, আমি পড়ছি তো, এগুলো দেখছি তো। ছিল এগুলো সব হলো না, আমি বললাম আর কি সার্বক্ষণিক নাকি ওইখানেই থাকতেন, এটা ওনার বক্তব্য, আমার বক্তব্য তো না। তো টমেটো সচিব তো ও কি মানে আমেরিকাতে আমাদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে নাকি আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রেস সচিবের দায়িত্ব পালন করা আমি কইতে পারি না। তবে প্রধানমন্ত্রীর অনেক যোগ্যতা আমাদের, যে তিনি শুধু ওয়াশিংটনে তার একজন প্রেস সচিব রাখছেন। সে তো সারাক্ষণ প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে ওর জান গেছে মোটামুটি। ও তো ওয়াশিংটনে কি করে এটা কিন্তু কিছু কয় না, খালি কয় আমরা বাংলাদেশে ভাব এবং মূর্তি দুইটা এক করতেছি, আমরা অমুকের সাথে কথা বলি তো অমুকের সাথে, কিন্তু কার সাথে কথা বলে স্পেসিফিক কিচ্ছু বলে না। কিন্তু ও কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস সচিব ওয়াশিংটন শাখা, এটা বলতে পারে। এই ওনাকে আবার গতকালকে নাকি ওয়াশিংটন প্রেস ক্লাবে সিবিএস নিউজের সাংবাদিক রয়টার্স এর উদ্ধৃতি দিয়ে জানতে চাইছে যে কোন সাংবাদিক স্যার বলছে, না নাম বলে নাই, নাম বলুক না, দেখো সিবিএস উচ্চারণ করতে পারে বেটা। আচ্ছা, এখন আমি এটাই নাম পাই নাই না, প্র্যাকটিক্যালি চেনেন আপনি, প্র্যাকটিক্যালি চেনেন। আমাদের সামনে আমি জাস্ট এইটুকু বলতেছি, আমাদের একটা সিস্টার অর্গানাইজেশনের সম্পাদকের দায়িত্ব পালন, সিস্টার অর্গানাইজেশন সম্পাদক আমাদের সামনে কোনোদিন একটা শব্দ উচ্চারণ করার সাহস পেত না। এরকম একজন নিয়ে বাংলাদেশে পূর্ণ সচিব মর্যাদা, সিনিয়র সচিব মর্যাদার প্রেস সচিব বানাইছে, আমাদের সামনে কথা বলার সাহস ছিল না ওর।
তো দৈনিক পত্রিকার সাংবাদিক তো ছিলেন না উনি। যেখানেই ছিল একটা সম্পাদক তো ছিল, আমাদের সামনে কথা বলার সাহস ছিল না যার। এরকম রামছাগলরে নিয়ে বাংলাদেশে এই সিনিয়র সচিব পদমর্যাদা প্রেস সচিব বানাইছে, যে ইংরেজির বলতে পারে না, সে আবার সিবিএস সাংবাদিকের সাথে কথা কয় না, ওর ইংরেজি শুনেন আপনি। এই এতদিন ধরে 2 বছর ধরে সচিব আছে ভাই, 3 মাসের একটা ট্রেনিং নিলেও কিন্তু ইংরেজি বলা যায়। ইংরেজি কিন্তু খুব কঠিন জিনিসটা, কিন্তু যে কেউ 1 মাসের ট্রেনিং নিয়েও কিন্তু ইংরেজি বলতে পারে। ওই ইংরেজির উচ্চারণ কেমনে করে বা কথা কেমনে করে আপনি শুনেন, বাংলিশটাও বাংলিশ এটাও কেমনে করে, ওটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শেখ বলছে সিবিএস এর সাংবাদিকের সাথে কথা হয়েছে না, নাম দিছে সিবিএস সাংবাদিকের, না, আপনি রিপোর্টার নিশ্চিত নাম থাকেন তো নাই। সিবিএস সাংবাদিকের এই নাম জন্যই বলেন। তো আপনার তো প্রশ্নটা এই জন্যই করা যে গতকাল সন্ধ্যায় ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের সিবিএস নিউজের সাংবাদিক রয়টার্সকে উদ্ধৃত করে জানতে ওয়াশিংটন চাইলেন। ন্যাশনাল প্রেস ক্লাবেও গেছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওখানে সেটা না গেছে, করে এলাম। না না গেছে, ওখানে গেছে, এখানে এক জায়গায় ঘুরেন টুরেন দিয়ে আসছে, দেখছে আর কি, কার এমনি দেখে টেকা কে কে আছে জিজ্ঞেস করছে, দারোয়ানরা জিজ্ঞেস করছে আর কি, বা ওখানে যারা গার্ড থাকে ওরা জিজ্ঞেস করছে এখানে কোন কোন সাংবাদিক আছে, বলছে সিবিএস আছে, অমুক আছে, তো ওইটা বইলা সে আছে তো, ছিল তো। একদম। এইদেরকে নিয়ে আর কথা বলে না, বাদ দেন। না, এদেরকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মানুষকে তো জানাতে হবে, এদের বিয়েটা জানাতে হবে না? ওনার বাসায় বাংলাদেশে যে সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বৈশা এই শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন নাকি? এরা না বালক। উনি এই রামছাগলটার কিন্তু আমার খুব পরিচিত, আমার খুব স্নেহভাজন একজন, সে যদিও তারেক রহমানের খুব ঘনিষ্ঠ, সে কিন্তু তারে কেন এতদিন ডাকতেছে এই জন্য কিন্তু কেন এতদিন রাখছে না, উড্ড করে না কেন, যে বলছে তো যে এইসব ওরা বলছে যে এগুলো হলো আমাদের ক্ষতিকারক, সে লিখছে কিন্তু এগুলো আমাদের ক্ষতিকারক লোক, এদেরকে কি করে, এরা এখন বসে বসে ওখান থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে কি করে এটা রিপোর্ট করে, তো ওর কাম কি এইটা নাকি? তো ওরা কেন এখনো সরাই আনে না, এই জন্য স্ট্যাটাস দিচ্ছে। আমি নাম বললাম না, আমার খুব স্নেহভাজন। সে এখন একটা জায়গায় একটা সময় অনেক বড় এখন সাংবাদিক, আমরা তো রিটায়ার্ড, সে আমার এই স্নেহভাজনটা এখন অনেক বড় সাংবাদিক, সে লিখছে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, অনেক বড় সঙ্গে আপনার সঙ্গে জান। ঠিক আছে, তাইলে উনি সত্যি মানে ঠিক মতোই লিখছেন, কারণ হচ্ছে যে আসলে তো এতদিন ধরে এটা তো ইউনুসের ইয়ে ছিল, তাই না? ইউনুসের লোক উনি, ইউনুসের বলতে না, ইউনুস বলতে আপনি দেখেন যে এই সরকারের কতগুলো প্রবলেমের মধ্যে এটা কিন্তু ঠিকভাবে ওই যে আমার স্নেহভাজন যে সাংবাদিক, যে বিএনপির সাথে তার খুব সংশ্লিষ্ট আছে, এটা আগে এত জানতাম না যে এত সংশ্লিষ্টতার আছে, যাই হোক এখন জানতেছি। তো সে যেটা বলছে যে যে মুশফিক তো শেখ খালেদা জিয়ার সময় ওই যে ইয়েতে ছিল, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি এরকম ছিল খালেদা জিয়ার, যে মুশফিককে বাংলাদেশে ফেরত নিয়ে আসলে তার নিয়োগ বাতিল করে দেওয়া হইলো, যে আসলে খালেদা জিয়ার স্টাফ ছিল তাকে